প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী তথা পরীক্ষার্থীরা, দেখো তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষার ভূগোলের এই ভূগোলের যে তোমাদের ভয় বা চিন্তা রয়েছে, দেখো সেগুলো কিন্তু আমি অনেকটা কাটিয়ে তোমাদের দিতে পেরেছি। তো এখন আজকে এই মুহূর্তে তোমাদের কিন্তু রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা। এই বর্জ্য ব্যবস্থাপনা থেকে তোমাদের কিন্তু দেখো আমি সীমিত 2 নম্বরে কয়েকটি কোশ্চেন নিয়ে এসেছি। 2 নম্বরে সেগুলো কিন্তু অবশ্যই আনসার সহ। তো দেখো তোমরা যারা মাধ্যমিক ভূগোলে 2 নম্বরে, 3 নম্বরের এবং 5 নম্বরের যেই সাজেশনগুলো তোমরা এখনো দেখোনি, সেই ভিডিও কিন্তু তোমরা ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে দেখে আসতে পারো। তো দেখো আজকে এই মুহূর্তে আমি তোমাদের কিন্তু উপস্থাপন করতে চলেছি দেখো তোমাদের বর্জ্য ব্যবস্থাপনা। এই বর্জ্য ব্যবস্থাপনা বা ওয়াস্ট ম্যানেজমেন্ট থেকে দেখো তোমাদের 2 নম্বরে কোন কোশ্চেনগুলো রয়েছে। আর দেখো এটি কিন্তু পার্ট 4, এর আগে কিন্তু পার্ট 3 1 2 3 কিন্তু কমপ্লিট করে দিয়েছি উত্তর সহ। তো চলো দেখে নেওয়া যায় দেখো বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে কি কি রয়েছে। মাধ্যমিক দেখো ভূগোল রয়েছে দেখো বিভাগ ক্ষয়ের মধ্যে রয়েছে দেখো পরিবেশ ভূগোল। এই পরিবেশ ভূগোলের মধ্যে রয়েছে 4র্থ অধ্যায়ের বজ্র ব্যবস্থাপনা। তো দেখো এটি কিন্তু পার্ট 4। তো দেখো দেখে নেওয়া যাক পার্ট 4 এ কি কি আছে। দেখো বর্জ্য ব্যবস্থাপনা। দেখো এই বর্জ্য মানে যেগুলো বাতিল, যেগুলো তোমাদের কোনো কাজে লাগবে না, সে বাজারের বর্জ্য পদার্থ কিংবা কোনো শিল্প কলকারখানা থেকে বর্জ্য পদার্থ, যেখান থেকে হোক না কেন, যেগুলো দেখো কোনো কাজে লাগছে না, সেগুলি হলো বর্জ্য পদার্থ। সেই বর্জ্য পদার্থকে কি করে তোমরা কি করবে, সেগুলোকে আবার নতুন করে ব্যবহারের উপযোগী করে তোলাই হলো কি বলতো বর্জ্য ব্যবস্থাপনা। দেখো সেখানে দেখো তোমাদের যে বাড়িতে যে আলুর খোসা, তারপরে পটল, তারপরে ডিমের খোসা যেগুলো রয়েছে আর কি, ঠিক আছে, সেগুলো কাজে লাগছে না, সেগুলো একটা জায়গায় রেখে দাও। একটা জায়গায় সে বালতির মধ্যে কিংবা কোনো ডাস্টবিনের মধ্যে কিংবা কোনো মাটিতে গর্ত করে রেখে দাও। ওটাই দেখবে পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু জৈব সারে পরিণত হয়ে যাবে। তো ঠিক সেইভাবে বর্জ্য ব্যবস্থাপনা ওয়াস্ট ম্যানেজমেন্ট। দেখো কি বলেছি আমি এখানে দেখে নাও। বলেছি দেখো যে কার্যকারী পরিচালন পদ্ধতির মাধ্যমে, যে কার্যকারী যে কার্যকরী পরিচালন পদ্ধতির মাধ্যমে, দেখো মুখস্থ কিন্তু হয়ে যাবে। বর্জ্য পদার্থের সংগ্রহ করলে, অপসারণ করলে, পরিবহন করলে, শোধন করলে, ক্ষতিকারক প্রভাব হ্রাস করলে ও পুনরায় বর্জ্য পদার্থকে ব্যবহারের উপযোগী করে তোলাই হলো বর্জ্য ব্যবস্থাপনা। বোঝা গেল? তো দেখো অন্যভাবে তোমরা বলতে পারো বর্জ্যের দেখো উপাদান নিয়ন্ত্রণ এবং অবশিষ্টাংশের দেখো আহ বিলি ব্যবস্থা করার প্রক্রিয়াকে বর্জ্য ব্যবস্থাপনা বলা হয়। তো বোঝা গেল দেখো বর্জ্য ব্যবস্থাপনা তোমার নিয়ন্ত্রণ করতে হবে, অবশিষ্টাংশকে সেগুলোকে তোমার সঠিকভাবে পরিচালনা করতে হবে, সেটাই হবে তোমাদের বর্জ্য ব্যবস্থাপনা। তো দেখো এরপরে রয়েছে দেখো তোমাদের 2 বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে। দেখো কোনো বর্জ্য পদার্থ, যেমন তুমি বলতে পারো তোমরা পড়াশোনা করছো, তোমাদের বই খাতা যেগুলো আর কাজে লাগছে না, লেখা কমপ্লিট হয়ে গেছে, যেগুলো মানে আর কোনো কাজে লাগবে না, কিংবা বাড়িতে যেই প্লাস্টিক রয়েছে, বাড়িতে যেই তোমাদের কাঁচ রয়েছে, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো, যেমন বাড়িতে তোমাদের জানালায় যেগুলো রয়েছে লোহা, যেগুলো জং পড়ে গেছে, আয়রন পড়ে গেছে, সেই ধরনের বর্জ্য পদার্থগুলোকে কি করে বলতো, সেগুলোকে যখন আবার নতুন করে পুনরায় যেগুলোকে আবার ব্যবহার করা হবে, সেটা কি হবে বলতো বর্জ্যের পুনর্ব্যবহার। দেখে নেই কি লিখে দিয়েছি তোমাদের। দেখো কিছু কিছু বজ্র পদার্থ আছে যেগুলো পুনর্ব্যবহার করা যায়, তাকে বর্জ্যের পুনর্ব্যবহার বলে। পুনর্ব্যবহারের মাধ্যমে আমরা বর্জ্যের পরিমাণ কমাতে পারি, আবার অন্যদিকে প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করতে পারি, যেমন কাগজ, প্লাস্টিক, কাঁচ এবং অ্যালুমিনিয়াম প্রভৃতিকে কি করা হয় বলতো অন্য পণ্যে তৈরি করার কাজে কিন্তু ব্যবহার করা হয়। অন্য পণ্যে ধরো কাগজ, এই কাগজকে আমরা কি করতে পারি, কাগজকে আবার নতুন করে কাগজ তৈরি করা যাবে। কাজকে গলিয়ে আবার নতুন করে কাজ তৈরি করা যাবে। এগুলোকে বলা হয় বর্জ্যের পুনর্ব্যবহার। আবার এগুলোকে কিন্তু নবীনকরণযোগ্য সম্পদ বলা হয়, ঠিক আছে, নবীনকরণযোগ্য সম্পদ বা পুনর্ব্যবহারযোগ্য সম্পদও কিন্তু এগুলোকে বলা হয়। যেমন মৎস্য, অরণ্য, এটা পুনর্ভব সম্পদ বা পুনর্নবীনীকরণযোগ্য সম্পদ, মানে একবার ব্যবহার করলেও কিন্তু তুমি পুনরায় ব্যবহার করতে পারবে। তার মানে মাছ কিন্তু একবারে শেষ হয়ে যাবে না, অরণ্য কিন্তু একবারে শেষ হয়ে যাবে না, তাই এদেরকে বলা হয় পুনর্ভব সম্পদ। এরপরে রয়েছে দেখো তোমাদের তরল বর্জ্য। দেখো তরল মানে যেগুলো রয়েছে লিকুইড টাইপের, কি বলেছে দেখে, দেখো প্রকৃতিতে দূষণ সৃষ্টিকারী তরল অব্যবহৃত যৌগ যখন অপরিশোধিত অবস্থায় পরিবেশকে ক্ষতি করে, তখন তাকে তরল বর্জ্য বলে। দেখো তরল মানে কি, যেগুলো আমাদের ক্ষতি করে, পরিবেশকে ক্ষতি করে, আমাদের বায়ুমণ্ডলকে ক্ষতি করে, জলকে ক্ষতি করে, সেই ধরনের বর্জ্য দেখো রয়েছে। দেখো গৃহস্থালির রয়েছে, কলকারখানা রয়েছে, এগুলো যে সমস্ত পদার্থগুলো রয়েছে, সেগুলো কি করে, জলকে দূষিত করে। যেমন কাপড় কাচার জল, তারপরে সাবান
হ্যাঁ, বাসন মাজার জল এগুলো কিন্তু কি করে বলতো জলকে দূষণ করে। ঠিক আছে, এগুলি হলো তরল বর্জ্য। এরপরে রয়েছে দেখো ইউট্রফিকেশন। ইউট্রফিকেশনের বাংলা হলো অতি পুষ্টিকতা। তার মানে ইউট্রফিকেশন কাকে বলে? জল দূষণের একটি বিশেষ পদ্ধতিকে বলা হয় ইউট্রফিকেশন। দেখো আমি বলে দিচ্ছি, কোনো জলাশয় কিংবা কোনো পুকুরের পার্শ্ববর্তী অঞ্চল থেকে সাবানের জল, তারপরে জামা কাপড় কাচার যে জল, নোংরা জল, ডিটারজেন্ট পাউডারের জল, তারপরে জমি থেকে যে সমস্ত কীটনাশক বা ঔষধ যেগুলো রয়েছে সেগুলো জল যখন কোনো পুকুরে বা যখন কোনো নালায় কিংবা যখন কোনো হ্রদের মধ্যে হ্রদের জলে সে মিলিত হবে, তখন ওই জলে অতিরিক্ত পরিমাণের আয়রনের সমাগম ঘটবে। অতিরিক্ত পরিমাণে ওই জলে আয়রনের পরিমাণ বেড়ে যাবে। এর ফলে কয়েকদিনের মধ্যে ওই জলে সবুজ শ্যাওলা, তারপরে রয়েছে কচুরিপানায়, এগুলো ভর্তি হয়ে যাবে। তখন এই পদ্ধতিকে বলা হয় ইউট্রফিকেশন। দেখো কি লিখে দিয়েছি, জলাশয়ের জলাশয়ের পুষ্টি মৌল জলাশয়ের পুষ্টিমৌল বৃদ্ধির প্রক্রিয়াকে বলা হয় ইউট্রফিকেশন। দেখে নাও, জলাশয়ে জল দূষণের যেমন কাপড় কাচা, ডিটারজেন্ট, রাসায়নিক সার প্রভৃতি ব্যবহারের ফলে জলের নাইট্রেট ও ফসফেটের পরিমাণ বেড়ে যায়। বললাম খনিজ আয়নের পরিমাণ বেড়ে যাবে। এর ফলে জল কি হবে বলতো? পুষ্টিমৌলের প্রাচুর্যে জলে ভাসমান কচুরিপানা, শৈবাল, অ্যালগি জাতীয় প্রাণীর পরিমাণ বেড়ে যাবে। ফলে জলে কি হয় বলতো? প্রাণীদের বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হবে। একে ইউট্রফিকেশন বলে। অর্থাৎ জলে অক্সিজেনের পরিমাণ কমে যাবে আর জলে বসবাসকারী যে সমস্ত প্রাণীগুলো রয়েছে সেগুলো কিন্তু মারা যাবে। তার মানে ইউট্রফিকেশন কাকে বলে? জলদূষণের একটি বিশেষ পদ্ধতিকে বা দূষণের পদ্ধতিকে ইউট্রফিকেশন বলে। কোনো জলাশয় বা কোনো হ্রদের জলে অতিরিক্ত পরিমাণে খনিজ আয়নের পরিমাণ বেড়ে গেলে, ঠিক আছে, সেই জলে অল্প কয়েকদিনের মধ্যে কচুরিপানায় বা শ্যাওলায় বা অ্যালগিতে ভর্তি হয়ে যাবে, তখন একে বলা হয় ইউট্রফিকেশন। ওকে, এরপরে রয়েছে দেখো, তোমরা জানো 3R। দেখো 3R কথাটির অর্থ কি? দেখো বর্জ্য ব্যবস্থা বর্জ্য প্রক্রিয়াকরণ পদ্ধতিতে 3R কথাটির অর্থ হলো রিডিউস, রিউজ, রিসাইকেল। রিডিউস মানে কমানো, রিউজ মানে পুনর্ব্যবহার, রিসাইকেল মানে পুনর্ব্যবহার। ঠিক আছে, তো এগুলোকে একসঙ্গে বলা হয় 3R। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে ট্রিপল স্টার, বর্জ্য। দেখো মানে ইলেকট্রনিক, মানে ইলেকট্রনিক বর্জ্য। দেখো বৈদ্যুতিক বর্জ্য কাকে বলে? দেখে নাও, বর্তমানে বিশ্বের নানান ইলেকট্রনিক দ্রব্য ব্যবহৃত হয়। আমরা জানি সবাই, মোবাইল রয়েছে তোমাদের, তারপরে কম্পিউটার রয়েছে, ল্যাপটপ রয়েছে, তারপরে রয়েছে ইলেকট্রনিক যে সমস্ত জিনিসপত্র রয়েছে যেগুলো আর কোনো কাজে লাগে না। এই দ্রব্যগুলোই অব্যবহৃত বাতিল অংশের মধ্যে পরিবেশ দূষণকারী এগুলো কিন্তু পদার্থ থাকে। ঠিক আছে, যেগুলোকে আমাদের পরিবেশকে খুবই দূষণ করে। একদিকে মাটি সয়েলকে তো দূষণ করবেই, আবার বায়ুমণ্ডলকে দূষণ করবে। এর ফলে আমাদের পরিবেশে একটা অবনমন দেখা যাবে। ঠিক আছে, পরিবেশের ক্ষতি হবে। এই জাতীয় বর্জ্যকে ই ওয়াস্ট বলা হয়। যেমন রয়েছে সার্কিট বোর্ড, টিভি, কম্পিউটার মনিটর, তারপরে কম্পিউটারের ব্যাটারি, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো হলো বর্জ্য। এরপরে রয়েছে দেখো তোমাদের বর্জ্য ব্যবস্থাপনার ভরাটকরণ কাকে বলে? ভরাটকরণ মানে কি বলতো? কোনো নিচু জায়গা, ধরো কোনো একটা নিচু জায়গা, এই নিচু জায়গা কি করে বলতো? নোংরা আবর্জনা দিয়ে সেগুলো ভরাট করা হবে এবং মাটি দিয়ে চাপা দেওয়া হবে। সেটা হবে মানে বর্জ্য পদার্থের ভরাটকরণ। তো বর্জ্য ব্যবস্থাপনার ভরাটকরণ কাকে বলে? দেখে নাও, কোনো নিচু স্থানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিশেষ পদ্ধতি হলো বর্জ্য ভরাটকরণ। যেমন দেখো পদ্ধতি: জনবসতি, শিল্পাঞ্চল বা বাণিজ্য কেন্দ্র থেকে দূরে, অনেকটা দূরে, গ্রামের প্রান্তরে বা শহরের প্রান্তরে, ঠিক আছে, কোনো উন্মুক্ত খোলা জায়গাকে খুব গভীরভাবে খনন করা হয়। মানে মাটিকে কাটা হয়, কেটে গভীর করে মাটির নিচে বর্জ্য চাপা দেওয়া হয়। ঠিক আছে, সাধারণত দেখো বর্জ্য 2 মিটার উঁচু স্তরে পিছিয়ে দেওয়া হয় এবং তারপর দেখো 20 থেকে 25 সেন্টিমিটার মাটির স্তর চাপা দেওয়া হবে। এই দেখতে পাচ্ছ, আমি চিত্র আঁকলাম। এখানে কি হয় বলতো? 20 থেকে 25 সেন্টিমিটারের মাটি কি করা হবে? উপরে মাটি চাপা দেওয়া হবে। এখানে 20 থেকে 25 সেন্টিমিটারের মাটি চাপা দেওয়া হবে, যেন বর্জ্য পদার্থ নিচে থাকে, মাটির নিচে থাকে। তো মাটির মধ্যে থাকা জীবাণু বর্জ্যের ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটায়। দীর্ঘদিন চাপা অবস্থায়
থেকে দেখো জৈব ভঙ্গুর বর্জ্য কি করে মাটিতে পরিণত হয়। যে যে ধরনের বর্জ্য পদার্থগুলো রয়েছে সেগুলো যদি মাটির নিচে চাপা দেওয়া হয় তাহলে মাটিতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস রয়েছে সেগুলোকে কি করবে বলতো, ওই বর্জ্য পদার্থকে কি করবে বলতো, বিভিন্ন জীবাণুর দ্বারা ওগুলো কি কি করে মাটির সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় বা রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে পরবর্তী পর্যায়ে মাটিতে পরিণত করবে। সেটি হলো বর্জ্য ব্যবস্থাপনার ভরাটকরণ। এরপরে রয়েছে দেখো তোমাদের বিওডি। দেখো বিওডি সম্পূর্ণ কথার অর্থ কি, দেখো বায়োলজিক্যাল, তারপরে অক্সিজেন ডিম্যান্ড, ঠিক আছে। তার মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড কি বলা হয়েছে দেখো, নদী বা জলাশয়ের জলে নির্দিষ্ট পরিমাণে অক্সিজেন উপস্থিত থাকে যা জীবের বৃদ্ধি ও বিকাশের জন্য আবশ্যক। আমরা জানি নদীতে কিংবা জলাশয়ে বা যে কোনো জলে নির্দিষ্ট পরিমাণে কিন্তু অক্সিজেনের উপস্থিত থাকে, যেগুলো জীবের বৃদ্ধি এবং বিকাশের ক্ষেত্রে কিন্তু খুবই সহায়ক, ঠিক আছে। প্রতি একক আয়তনে জৈব জারণের ফলে অণুজীবের যে পরিমাণ অক্সিজেন দরকার তাকে কি বলা হয়, বিওডি। তার মানে বোঝা গেল প্রতি একক আয়তনে জৈব জারণের ফলে অণুজীব জলে তোমরা জানো বিভিন্ন ধরনের অণুজীব থাকে, তো সেই ধরনের অণুজীবের যে পরিমাণ অক্সিজেন দরকার তাকে বলা হয় বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। এরপরে রয়েছে দেখো তেজস্ক্রিয় কথার মানে হলো দেখো বিকিরণ টাইপের বিকিরণ, যেগুলো ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, থোরিয়াম এই ধরনের অতি ক্ষতিকারক তেজস্ক্রিয় বজ্র যেগুলো থেকে ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। বিভিন্ন ধরনের রাসায়নিক শিল্পকেন্দ্র কিংবা পারমাণবিক শিল্পকেন্দ্র থেকে নির্গত ক্ষতিকারক তেজস্ক্রিয় পদার্থই হলো তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ। এগুলো সাধারণত তৈরি হয় পরমাণু পরমাণু প্রযুক্তি, যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম এগুলো রয়েছে, এগুলো ব্যবহার ও পারমাণবিক সংঘর্ষের সময়, ঠিক আছে। পারমাণবিক শক্তি উপকেন্দ্র থেকে তেজস্ক্রিয় বজ্রগুলি নির্গত হয়। তোমরা জানো বিভিন্ন পারমাণবিক কেন্দ্র রয়েছে, নারোনা রয়েছে, কুদামকুলাম রয়েছে, ঠিক আছে, কাকরাপাড়া রয়েছে, এগুলো অসংখ্য, তারাপুর রয়েছে, এগুলো কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ক্ষতিকারক বজ্র পদার্থ আমাদের কিন্তু পরিবেশকে ক্ষতি করে, মানুষকে ক্ষতি করে। এরপরে 10 ট্রিপল স্টার খুবই গুরুত্বপূর্ণ। কম্পোজিট কম্পোস্টিং বলতে কি বোঝো, দেখো কম্পোস্টিং কি, দেখো জৈব ভঙ্গুর বজ্র পদার্থগুলি জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয়, তাকে বলা হয় কম্পোস্টিং। খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল। দেখো জৈব ভঙ্গুর মানে যে সমস্ত জৈব পদার্থ রয়েছে, যেমন ধরতে পারো আলুর খোসা রয়েছে, তুমি ডিমের খোসা বলতে পারো, পটল রয়েছে, বিভিন্ন ধরনের যেই শাকসবজি বা তরি তরকারি রয়েছে সেগুলো কি হয় বলতো, মাটিতে তুমি চাপা দাও, মাটিতে চাপা দিলেও কিন্তু সেগুলো বিভিন্ন জীবাণুর দ্বারা কি করবে, বিয়োজিত হয়ে মাটিতে পরিণত করবে, হিউমাসে পরিণত করবে, কালো মাটিতে পরিণত করবে। হ্যাঁ, তখন একে বলা হয় কম্পোস্টিং। ওকে। এরপরে রয়েছে দেখো গঙ্গা অ্যাকশন প্ল্যান গ্যাপ। গঙ্গা অ্যাকশন প্ল্যান গ্যাপ 1986 সালে 1986 খ্রিস্টাব্দে 14 জানুয়ারি কেন্দ্রে স্থায়ী রাজীব গান্ধীর কাছে এবং মধ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দেখো গঙ্গা নদীকে দূষণ মুক্ত করার জন্য একটি চুক্তি গৃহীত হয়, একে গঙ্গা অ্যাকশন প্ল্যান বলা হয়। অর্থাৎ দেখো বলবে তোমরা এইভাবে, আমি যেভাবে বলছি শোনো। 1986 খ্রিস্টাব্দে দেখো কেন্দ্রীয় সরকার এবং মধ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সঙ্গে একটি গঙ্গা জল দূষণ নিয়ন্ত্রণ করার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যাকে বলা হয় গঙ্গা অ্যাকশন প্ল্যান। তার মানে কি বললাম, 1986 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় সরকার এবং মধ্য দূষণ পর্ষদ বা নিয়ন্ত্রণ পর্ষদের সঙ্গে গঙ্গা দূষণ নিয়ে একটি চুক্তি গৃহীত হয় বা স্বাক্ষরিত হয়, একে গঙ্গা অ্যাকশন প্ল্যান বলা হয়। উদ্দেশ্য নর্মদার ও খালের দূষিত জল গঙ্গায় না ফেলা, বোঝা গেল, এটি একটি রয়েছে উদ্দেশ্য। সেকেন্ড রয়েছে দেখো তোমাদের বিকল্প সমাধানের জন্য শিল্পের দেখো বর্জ্য জল বলা হয়েছে গঙ্গায় ফেলা চলবে না। ওকে, তো ঠিক আছে, এটা মাথায় রাখবে, যেমন নোংরা জল, দূষিত জল, বজ্র জল এগুলো গঙ্গায় ফেলা কিন্তু যাবে না। এরপরে রয়েছে দেখো ভাগীরথী, হুগলি নদী তথা সমগ্র গঙ্গা নদীকে দূষণ মুক্ত করার জন্য 1985 সালে একটি বৃহৎ পরিকল্পনা গৃহীত হয়, যাকে গঙ্গা অ্যাকশন প্ল্যান বলে। তোমরা এটাও বলতে পারো। ওকে, তোমরা যেটা থার্ড বললাম
এই যেটি বললাম লাস্টে, এটি কিন্তু তোমরা গঙ্গা অ্যাকশন প্ল্যান হিসেবে বলতে পারো। এরপরে পৌরসভার বজ্রের সংজ্ঞা দাও, এটি তোমরা শর্ট করে কেউ যদি পারো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ঠিক আছে, আর প্রিয় শিক্ষার্থী তোমরা কিন্তু দেখো সম্পূর্ণ সম্পূর্ণ মাধ্যমিক 1 নম্বরে 2 নম্বরে 3 নম্বরে 5 নম্বরে যেগুলো রয়েছে তোমাদের এমসিকিউ রয়েছে, তারপরে এসিকিউ রয়েছে, সত্যমিতে রয়েছে, তারপরে মেলানো বা ম্যাচিং রয়েছে। তোমরা কিন্তু বড় প্রশ্ন 3 নম্বর 5 নম্বরের 2 নম্বর এগুলো কিন্তু উত্তর সহ পেয়ে যাবে। তবে অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ আকারে পেয়ে যাবে। তোমরা যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই তোমরা 135 টাকা পেমেন্ট করলে তোমরা কিন্তু টোটাল তোমরা মাধ্যমিকের কিন্তু জিওগ্রাফির দেখো ফুললি তোমরা পিডিএফ পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা অন্যান্য ভিডিওর জন্য তোমরা ডেসক্রিপশন লিংকে তোমরা যাবে, অন্যান্য ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো। আর তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী পার্ট তোমাদের 5 এরপরে দেবো, অবশ্যই তোমরা জুড়ে থেকো। থ্যাংক ইউ। মাধ্যমিক পরীক্ষায় সবার জন্য ভালো হয়। বেস্ট অফ লাক।